হ্যাঁ, স্বর্ণেন্দু বাবু বলছেন, তাই তো? হ্যাঁ, আপনি কি মাধব রঞ্জন বাবু বলছেন? দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত। হ্যাঁ, বলুন। আপনি যে যে বিষয় নিয়ে মানে কাজ করছেন, হ্যাঁ, আমি সেই সব বিষয় নিয়ে আমি ভেবেছি। আমি বাইরে কোনো কাজ করিনি। বেশ। একটা আমার চেষ্টা ছিল, আমি একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করি, তো সেখান থেকেই আমার শুরু। সেখানেই আমি দেখেছি যে রিসোর্স কিভাবে মিসইউটিলাইজ হয়, অনেকগুলো কারণ থাকে। রাইট। তো সেগুলো কিছুটা নেগলিজেন্স থাকে, কিছুটা ইনঅ্যাডিকুয়েট ট্রেনিং থাকে, কিছুটা ইচ্ছাকৃত থাকে। আর বাইপাস করা সকলেই একটা মানে সিস্টেম একটা তৈরি করা হয়। প্রথমে শুরুটা যেটা করা হয় যে লোককে দেখাবার জন্য কিংবা এটা বেসিকটা ভালো রাখার জন্য করা হয়, কিন্তু পরবর্তীকালে ওর যখন শর্টকাট গুলো পাওয়া যায় এবং সেগুলো যখন স্ক্রুটিনি হয় না, তো স্ক্রুটিনি করতে অনেক অসুবিধা। মানে সে হায়ার ডিপার্টমেন্টেরও অসুবিধা আর লোয়ার ডিপার্টমেন্টের কথা ছেড়েই দিলাম। তো স্ক্রুটিনি না করে যখন আমার রেভিনিউ জেনারেট হচ্ছে, আউটপুট আসছে, সেক্ষেত্রে সে আর সেটা দেখে নজর দেয় না। ফলে কি হয়, ওটা স্কিপ হতে 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 একটা সময় সেটা অনেক দূরে অদূর ভবিষ্যতে গিয়ে সেটা একটা আপনাকে অ্যাডভার্স এফেক্ট আনে। কিন্তু সেই সময় আর এই ব্যাক মানে আপনার যে অতীতে হয়ে যাওয়া, সেগুলোকে আর কেউ মানে ইয়ে করে না, অ্যানালিসিস করে না। তো সেই রকমই আমি রাজনীতির ক্ষেত্রেও দেখেছি, ঠিক একই রকম ভাবে রিসোর্সটা মিসইউটিলাইজ হচ্ছে। এটা একটা বিভিন্ন কারণ আছে, পারপাসফুলি হয়। কেন আমি এই মিসইউটিলাইজ করাবো, কিছু লোককে দিয়ে করাবো, তাদের তাদের বেনিফিট পাবে এবং সেই বেনিফিটের জোরে তারা আমাকে সমর্থন করে আমাকে পাওয়ারে লাগবে, এটাই। তো আমার একটা উদ্দেশ্য ছিল যে আমি এই যেমন অভয়া কাণ্ড থেকে সকলের সঙ্গে যুক্ত হলাম, বেশিভাবে খুব নিবিড়ভাবে যুক্ত হওয়ার করেছি, চেষ্টাও করেছি যে একটা আমি সবাইকে অনেকেই বলেছি যে একটা ফোরাম তৈরি করা হোক, যেটা প্যারালালি গভর্নমেন্টের এবং অন্যান্য আমাদের প্রাইভেট সেক্টরে যারা আছে, সার্ভিস যাতে সকলেরই পায়। গভর্নমেন্টের যে অর্গানাইজেশন তারাও আমাকে সার্ভিস দেবে, প্রাইভেট সেক্টর যারা আছে ইন এক্সচেঞ্জ অফ মানি, কোনোটাই তো বিনা পয়সা হয় না। সোজা কোনো গভর্নমেন্টও আমার কাছ থেকে পয়সা নিচ্ছে, প্রাইভেট কোম্পানিও আমার কাছ থেকে পয়সা নিচ্ছে সার্ভিস দেওয়ার জন্য। সেইগুলোকে আমাদের ফলো আপ করা, তার জন্য আমাদের স্টেপ নেওয়া, কিছু সবকিছু জুডিশিয়াল অ্যাক্টিভিটির আন্ডারে। আমি কোনো কিছু জুডিশিয়াল অ্যাক্টিভিটির কথা কখনোই বলিনি। তো সেরকম একটা আমার ইচ্ছে ছিল। এবং এছাড়া যদি কিছু নাও করতে পারি, আমরা নিজেরা আলোচনা করতে পারি আমাদের চিন্তা ভাবনা কোথায় ভুল আছে, কোথায় আমাদের এখানে একটু রেক্টিফিকেশন দরকার চিন্তা ভাবনার। তো আলটিমেটলি আমার হচ্ছে বেটার ইউটিলাইজেশন অফ দ্য রিসোর্সেস হচ্ছে আমার হচ্ছে ডোমেন। এর মধ্যে সবকিছুই পড়বে, এডুকেশন পড়বে, এর মধ্যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন পড়বে, এর মধ্যে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন পড়বে, এগ্রিকালচার, সবকিছুই পড়বে, এর কোনো ফিল্ড বাদ যাবে না। তো এই হচ্ছে আমার জিস্ট, আমাদের চিন্তা ভাবনার ছোট জিস্ট। যদি কিছু এক্সপ্রেস করতে কম হয়ে থাকে, আপনি যদি চান তো আমাকে জিজ্ঞেস করতে পারেন। ঠিক, বেশ, আপনি সঠিক জায়গাটি বলেছেন। তো এখানে সিদ্ধান্তের ক্ষেত্রে যে অসঙ্গতি, বা আপনি যেটা বলছেন যে মানুষ আম, তার কাজ যেটা করা উচিত সেটা রূপায়িত করছে না বা ব্যর্থ হচ্ছে, সেই কারণটা তাহলে কোথায়? কারণটা আমি অনেক জায়গায় দেখেছি, অনেক সাইকোলজিক্যাল এক্সপেরিমেন্ট হয়েছে। সেই এক্সপেরিমেন্টের মধ্যে মানুষ ন্যায়টাকে খুব বেশি প্রাধান্য দেয় না। যেমন সেদিনই দেখছিলাম একজনের একটা ইন্টারভিউ, সেখানে বলছে মানুষ ওই অসততা নেই কোনটাকে প্রাধান্য দেয় না যখন সে দেখে যে আমার যে আকাঙ্ক্ষিত যে মানে ফল আমি পেয়ে যাচ্ছি কোনোভাবে, সামহাউ আমি ম্যানেজ করে নিতে পারছি, সেক্ষেত্রে সে নিশ্চুপ থাকে, মানে চুপ থাকে। সেটাই তার হচ্ছে নেচার। মানে তার ব্যক্তিগত স্বার্থ পূরণ হয়ে গেলেই সে সন্তুষ্ট, তার আগে সে যাচ্ছে না। না, তার আগে সে যেতে পারছে না। খুব কতিপয় মানে মানে খুব সামান্য শতকরা ভাগে হয়তো 1 থেকে 2% খুব বেশি হলে যারা এটা নিয়ে ভাবে, যারা এটা নিয়ে এগোয়, আপনাদের মধ্যে কিছু লোক যারা এটা নিয়ে এগোনোর পরে অনেক বিপদে পড়ে। হ্যাঁ, তাহলে তাহলে এই যে ব্যক্তিগত স্বার্থ, এই ব্যক্তিগত স্বার্থ কতখানি, এর তো কোনো মাপকাঠি নেই, তাই না? না, সেটা তো নেই। সেটা নেই। আর আমরা দেখছি যে আমি যখন কিছুদিন আগে রিসেন্ট খবরই আছে, আমাদের সার্ভে করতে হয়,
সেখানে দেখছিলাম যে দেখুন মানুষের যে রোজগার, যে জীবিকা, আমরা ভারতবর্ষ এত বড় দেশ, প্রায় 150 কোটি জনসংখ্যা, সেখানে 25,000 টাকার রোজগার মাসে মাত্র 10% মানুষের মধ্যেই রয়েছে, মানে 25,000 টাকা যারা রোজগার করে, আর 90% মানুষের রোজগার 25,000 টাকার মধ্যে। কিন্তু আমরা এই যে সততার কথা বলছি, তাহলে মানুষ কত কম রোজগার, কত কম আয় নিয়ে সে জীবনযাপন করছে। তার মানে এই স্বার্থের যে পরিভাষাটাও আমরা ঠিক করে দিতে পারিনি, যে মানুষের কতটুকু প্রয়োজন, কতটুকু স্বার্থ হলে সে সন্তুষ্ট হবে কি হবে না। এই যে দার্শনিক সিদ্ধান্তগুলো, সেখানেও কিন্তু মানুষের মধ্যে অস্পষ্টতা রয়েছে। একদম একদম ঠিক কথা। আমি ওই যে বললাম যে তাৎক্ষণিক কিছু স্বার্থ, এটাই বলেছেন, এইটাই। হ্যাঁ, যেমন ধরুন খুব ছোট্ট ধরুন কোনো একটা ফার্ম, যেখানে ধরুন 3-4-5 হাজার টাকা আয় হয়, সেখানে দেখবেন মানুষ 2-5-10 টাকার হেরফেরও কিন্তু সেখানে করে ফেলে মানুষ। আবার 2-5-10 কোটি টাকার হেরফেরও হচ্ছে। তার মানে এই যে আমরা যে বলছি যে মূল্যবোধের অভাব বা নৈতিকতার অভাব, এটা যেমন একেবারে নিচু স্তরে, একেবারে মাটির লেভেলে মানুষের কাছেও রয়েছে, উচ্চ শ্রেণীর মানুষের কাছেও রয়েছে। একদম 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 এক্স্যাক্টলি ঠিক জায়গাটাই আপনি আমাকে বললেন। হ্যাঁ, তাহলে এখানে পার্টিকুলারলি আমরা যদি কোনো বর্গকে, কোনো শ্রেণীকে, কোনো ব্যক্তিকে দোষারোপ করি, তাহলে কিন্তু আমরা কোনো সমাধানেও আসতে পারবো না। একদম একদম একদম। তাহলে এটি তাহলে এটি সামগ্রিক সামাজিক সমস্যা। তাহলে কোনো গোষ্ঠীকে, কোনো দলকে, কোনো ধর্মীয় সংগঠনকে বা কাউকেই যদি আমরা নির্দিষ্ট কোনো একটা পাত্রে ফেলে দিই, তাহলে আমরা কোনো অঙ্কই মেলাতে পারবো না। না, ঠিক কথা। তাহলে আমাদের দৃষ্টিভঙ্গিটা সামগ্রিক রাখতে হবে প্রথমত, যে কারণ যেহেতু সামাজিক বিষয়, এবং এই সমাজের মধ্যে আমরা এটাও দেখেছি যে প্রভূত বিত্তশালী মানুষ, সে দেখবেন অনেক অসহায় অবস্থায় আছে, সে কাউকে বলতে পারছে না, কিন্তু তার কিন্তু কোনো আর্থিক কোনো অভাব নেই, কিন্তু তার মধ্যে বহু অসুরক্ষার মধ্যে রয়েছে। তার কখন ব্যবসা ডুবে যায়, কখন কেউ চক্রান্ত করে ফেলে, কখন না সরকার বদলে যায়, তাই না, কখন প্রোডাক্ট বাজারে ফেলিয়ার হয়ে যায়, কখন তার প্রোডাক্টের থেকে আরো বেটার প্রোডাক্ট কম দামে অন্য কোনো কোম্পানি বিক্রি করে ফেলে। ঠিক না? ইভেন তার শেয়ার হোল্ডার, তার পারিবারিক সদস্য, ব্যবসায়িক সদস্যের মধ্যেও না কেউ চক্রান্ত করে ফেলে। তাহলে সারাক্ষণ তাকে সেই অর্থ সামলাতে হচ্ছে। এটা ভীষণ সমস্যা কিন্তু এটা। মানে অর্থ হয়ে যাওয়ার পরে সে দেখছে যে এত অর্থ তো আমার কাজেও লাগছে না, কিন্তু আমাকে সামলাতে হচ্ছে, না সামলালে আমি পিছিয়ে পড়বো, তাই না? তাহলে দর্শন প্রভূত বিত্তশালীর ক্ষেত্রেও কোনো সিদ্ধান্ত দর্শন দিতে পারছে না যে কতটুকু হলে সে শান্তিতে সুরক্ষিতভাবে জীবনযাপন করতে পারবে। একদম ঠিক। তাহলে একেবারে দরিদ্রতার মধ্যেও যেরকম এই দর্শনের সমস্যাটা আছে, এটা উচ্চবিত্তের মধ্যেও এই সমস্যাটা রয়েছে। ফলে মানুষ ব্যক্তিগত উদ্যোগে সেই অপরকে টেক্কা দিয়ে হোক, ধাক্কা দিয়ে হোক, ফেলে দিয়ে হোক, মেরে দিয়ে হোক, যেভাবে হোক তার ব্যক্তিগত স্বার্থ পূরণের দিকে ছুটছে। কারণ সে কিন্তু সে কোনো সিদ্ধান্তই পায়নি, কোনো মিনিংই পাইনি যে আমি জীবনের মধ্যে কোন দিকে যাব, কোন রাস্তা। এই সমাজ এটাকে তৈরিও করে দেয়নি, প্ল্যাটফর্মও দেয়নি, সুযোগ দেয়নি, কিছুই দেয়নি। এমনই একটা অগোছাও, বিশেষ করে আমাদের ভারতবর্ষের মানুষরা ভুগছি, যেখানে কোনো মিনিং লোকে পাচ্ছে না। অনেকে দেখবেন শেষ জীবনে এসে সে বলছে যে আমি তো জীবনের কোনো অর্থই খুঁজে পেলাম না, এত কিছু করলাম, করে আমার কোনো লাভ হলো না, তাই না? সে যখন বলছে যে তুমি পরিবারেরও হয়েও না, তুমি কারোরই হয়েও না, কারণ সবই স্বার্থপর, তাই না? সবাই নিজেরটা দেখছে। হ্যালো, হ্যাঁ আমি শুনছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তাহলে আমরা সামগ্রিক দৃষ্টিকোণ থেকে দেখছি যে একটি মানুষ আদতেই সে অসহায়, সে একা। আমার একটা ছোট্ট কথা আছে, একটু কথা। হ্যাঁ হ্যাঁ, বলুন। বলছি যে এই যে আমরা দেখছি একে অপরের জন্য আমরা কোনটা আমরা ভাবছি না, আমরা নিজেদের স্বার্থটাই বোঝাচ্ছি। এরও আবার কিন্তু কয়েকটা কারণ আছে। সবাই যে একেবারে নির্ভেজাল স্বার্থপর সেটাও কিন্তু বলতে পারছি না, আমি যেটা দেখেছি। না, আমরা কোনো সেই প্রসঙ্গে আসিনি, আমরা এখন বাস্তবতার প্রসঙ্গে রয়েছি। হ্যাঁ, সেখানে যাবো আমরা। হ্যাঁ, বলুন। ওটাই বলছিলাম যে অনেকেই আছে কি বেসিক দিক থেকে সে নিঃস্বার্থ ছিল, কিছু তার জীবন কিছুটা পরিসর সে নিঃস্বার্থ হলো, পড়াতে তার জীবনটা ব্যতীত করে। তারপরে যখন সে দেখছে অ্যাকচুয়ালি আমি করলেও কি হবে, অন্যরা করছে না। হ্যাঁ, কারণ এই বিষয়টা তো সামাজিক বিষয় না, এটা তো কোনো ব্যক্তিগত বিষয় নয়।
কারণ আমি দেখেছি, আমি কন্ডাক্টরকে দেখেছি, সে অতি ভালো মানুষ ছিল। অল অফ এ সাডেন 2-3 বছরের মধ্যে টোটালি রিভার্স হয়ে গেছে। তাকে আমি জিজ্ঞেস করেছি যে আমি আপনাকে এরকম দেখেছিলাম, ও কিছু বলেনি। তারপর 3 বছর দেখলাম আমি না করেছি, আপনি ঠিকই দেখেছেন, কিন্তু আমি দেখেছি এইটা করলে না আমার লস হচ্ছে। মানে আমি লোকের সঙ্গে ভালো ব্যবহার করছি, লোকের সঙ্গে লোককে আমি হেল্প করছি, মানে হেল্প একদম ভাড়া দিচ্ছি, ভাড়ার ক্ষেত্রে আমি কোনো কথা বলিনি, আমাকে খুচরো না দিলে এরকম, এটা ওর কাছে তো ছোট ছোট ব্যাপারগুলোই ম্যাটার করে। আমি কিছু বলিনি, কিন্তু দেখছি লোকে আমার ওপর চেপে বসছে। তখন আমি বললাম, ভাবলাম যে এসবের কোনো ভ্যালু নেই, মূল্য নেই। আমাকে অন্য লোকের মধ্যে যারা করে মানে বাজে ব্যবহার, একটু রাফ ব্যবহার, রুড ব্যবহার করলে দেখবো আমি বেনিফিট পাবো। আমি না, আপনি পেয়েছেন? বলে না, তাতেও আমার কিন্তু বেনিফিট হয়নি। হ্যাঁ, আমি কিন্তু প্রবলেমেই আছি। হ্যাঁ, আমি চেষ্টা করছি, ভেবেছি যে ওটা করলে হয়তো আমার কিছু সুরাহা হবে। ব্যাস এইটুকুই বললাম আপনাকে। ঠিক, তাহলে আমরা একটি পয়েন্টে এলাম যে মানুষ স্বার্থপর, সে তার নিজের স্বার্থটা দেখবে, এবং এটা ধ্রুব সত্য এবং এটা দেখা উচিত। কারণ স্বার্থ বলতে আমার জীবন জীবিকা, সুখ সুবিধা, সুরক্ষা, এটাই। ঠিক ঠিক আছে। তো এটা ব্যক্তি দেখবে, এটা ব্যক্তির একটা প্রাকৃতিক চাহিদা, বা আমরা বলতে পারি শারীরিক মানসিক চাহিদা। মানুষটা বাঁচবে কি করে? মানুষকে তো বাঁচতে হবে। এখন বাঁচার জন্য তার যে যাবতীয় সুখ সুবিধা, সুরক্ষা, সে তো সে চাইবেই। তো এই যে স্বার্থটা দেখা, এটাকে আমরা পজিটিভ ভাবে দেখলে বরঞ্চ আমরা ভালো হবে। আমি দেখি পজিটিভ ভাবে যদি দেখি, এখন সে নেগেটিভ, আমরা দেখবো এখন সে এটা তার প্রাপ্য, এবং এটা তার অধিকার, এবং এটা তার প্রয়োজন, তিনটেই। তাহলে এই যে সুখ সুবিধা, সুরক্ষার বা জীবন জীবিকার যে স্বার্থ, এটা প্রত্যেকটা মানুষ চাইছে, এবং এটা প্রাকৃতিক ভাবে, জাগতিক ভাবে সত্য, এটাকে এড়িয়ে যাওয়া যাবে না। এইবার যদি দেখি যে সে স্বার্থ সিদ্ধির জন্যে সে নৈতিক মূল্যবোধের সিদ্ধান্ত হোক, বা সাংবিধানিক সিদ্ধান্তকে ভেঙে তছনছ করে কোনো কৌশল করে তার স্বার্থ রূপায়িত করছে, সেটাই হোক, বা মিথ্যা প্রবঞ্চনা করে, যে কোনো কৌশল ভাবেই সে তার স্বার্থকে চরিতার্থ করতে চাইছে, তাহলে এই যে নেতিবাচক উপায়টা সে অবলম্বন করছে, এটা সে কেন করছে? তাহলে আমাদের এই কারণটা খোঁজা উচিত। কারণ আমরা জানি যে শিশু জন্মগতভাবে কোনো অনৈতিকতা, কোনো আদর্শ, কোনো কিছুই সে শিখে আসছে না, তাই না? সে নিষ্পাপ শিশু বলছি আমরা তাকে, কিন্তু সে কেমন পারিবারিক ব্যবস্থা পাচ্ছে, কেমন সামাজিক ব্যবস্থা পাচ্ছে, কেমন সাংস্কৃতিক ব্যবস্থা পাচ্ছে, কেমন শিক্ষা ব্যবস্থা পাচ্ছে, শিক্ষার পর সে তার কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে কি পাচ্ছে না, তার জীবনযাপনের যে সুখ সুবিধা, সুরক্ষাগুলো, যেমন আহার, খাদ্য, ভ্রমণ, বিনোদন, বাসস্থান, বা আজীবন যে সুরক্ষা, যে আমার শেষ জীবন অবধি আমার জীবন কিভাবে চলবে, এই যে সুনিশ্চিত বন্দোবস্ত, সে কিছুই পাচ্ছে না। তাহলে তার সারা জীবন তার সংশয়ের মধ্যে সে চলছে। এই অবস্থায় একটা মানুষ জীবনযাপন করে বেঁচে আছে, বা বেঁচে থেকেও মরে আছে। তাহলে সে নেতিবাচক যে দিক পালন করবে না, সে কেন করবে না? কারণ সমাজ তাকে তো এই জীবন জীবিকার সুখ সুবিধার সুরক্ষার বন্দোবস্ত করে দেয়নি। না, ঠিক 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 ঠিক। তাহলে সে তো স্বার্থপর হবে না কেন, বলুন আমাকে? হ্যাঁ, এই পয়েন্টে যাচ্ছিলাম। তাহলে আমাদের মূল যে এই যে সংশয়ের যে সমস্যাটা, বা এই যে অর্থহীনতার যে সমস্যাটা, দার্শনিক দিক থেকে হোক বা অর্থনৈতিক দর্শনের দিক থেকেই হোক, এটা হচ্ছে মূল ক্রাইসিস আমাদের। এই অর্থের ক্রাইসিসের জন্যই আমাদের মধ্যে মতভেদ দেখা দিচ্ছে। যদি আমরা খানিকটা কারোর সাথে পর্যালোচনা করি, একটু বসি শান্তভাবে, তাহলে দেখব যে আপনার আমার মধ্যে দল, ধর্ম, মতের কোনো বিরোধ নেই। আমরা একই সূত্রে বাঁধা, এবং একই উদ্দেশ্য আমাদের, ঠিক না? একটা মানে কিছুটা সময় যাওয়ার পর, দেখার পর এটা মাথায় অবশ্যই আসবে। আমারও এই ব্যাপারটাই ছিল, হয়তো আমি সেগ্রিগেট করতাম, মানে আলাদা করতাম, কে হিন্দু এরকম, মুসলিম এরকম, কংগ্রেস এরকম, সিপিএম এরকম। আজকে দিয়ে দেখছি যে মানুষের ক্যারেক্টারটাই এই প্রত্যেকটা গোষ্ঠীকে ডিফাইন করে। কোনো গোষ্ঠী ডিফাইন করে না। কেউ হয়তো কোনো সুযোগ নেওয়ার জন্য একটা আড়াল নেয়, আবদাল নেয়। ধরুন কেউ তার মানে যৌন চাহিদা, পারিবারিক যৌন চাহিদা মেটাতে মুসলিমের যে শরিয়া ল আশ্রয় নিল, কেউ সেরকম মনুসংহিতার আশ্রয় নিল, কেউ সেরকম সিপিএম এর কোনো লকে মানে মিসগাইড করা কিংবা ম্যালাফাইড ইউটিলাইজ করার জন্য সে সিপিএম, কংগ্রেস, তৃণমূল সবার এই সুযোগটা নিচ্ছে। এটাই হচ্ছে কথা। বেসিক্যালি কোনো দল, কোনো ধর্ম, কোনো গোষ্ঠীকে
মানে সে তার ক্যারেক্টারকে ডিফাইন করতে পারে না। ঠিক ঠিক, এই তো আমরা সে সে চোখের সামনে হাতের সামনে যা পাচ্ছে তার ওই মুহূর্তে সে সিদ্ধান্তটা নিচ্ছে। সে দল পাল্টে ফেলছে, সে ধর্ম পাল্টে ফেলছে, তাই না? সে হয়তো মিথ্যা প্রবঞ্চনা করছে, এই সবই সে তার ব্যক্তিগত স্বার্থের জন্য বা সুরক্ষার জন্যই করছে। কারণ এই সুরক্ষাটা সমাজ বা রাষ্ট্র দিতে পারেনি, নির্ধারণ করতে পারেনি। তাহলে এই যে বন্দোবস্তটা, এই যে ব্যবস্থাপনাটা, এইটাই হচ্ছে সামগ্রিক জনগণের মূল উদ্যোগ, মূল দায়িত্ব, মূল উদ্দেশ্য হওয়া উচিত, যে কি করে প্রত্যেকটা নাগরিকের জীবন জীবিকার সুরক্ষাটা দেওয়া দরকার, দেওয়া উচিত, দেওয়া যায়। এটাই হচ্ছে মূল মূল উদ্যোগ আমাদের। ফলে এই উদ্যোগটা নিয়েই আমরা মূলত সারা দেশে কাজ করছি। তো এই বিষয়ে আমরা একটি নতুন মানে ব্যবস্থার, সমাজ ব্যবস্থা বলুন বা রাষ্ট্র ব্যবস্থার একটা প্রস্তাবনা রেখেছি সমাজের কাছে। সেখানে নতুন অর্থনৈতিক ব্যবস্থা, নতুন রাজনৈতিক ব্যবস্থা, মানে ব্যবস্থা কেমন হলে সকল মানুষ এই সুখ সুবিধাগুলো পাবে। এবং ধর্মের বিষয়টা যদি বলে দিই আমরা, যে ধর্মের বিষয়, ধরুন কোনো সমাজ তার নিজের যে ইষ্ট দেবতা হোক বা ধর্ম, আল্লাহ, গড, ভগবান যাই বলুন, তাকে সে বিশ্বাস করছে, এবং এই বিশ্বাস সে করুক না, এই বিশ্বাসে কোনো অসুবিধা নেই। আমি বিশ্বাস করছি না, আমি বিশ্বাস না করে আমার জীবনযাপন পালন করব। সে যদি বিশ্বাস করে তার জীবনযাপন পালন করবে, সে করুক না। সে যদি অপরের কোনো ক্ষতি না করে, যদি অপরকে কোনো বাধ্য না করে, তাই না, সেটা ব্যক্তিগতভাবে পালন করুক। আমরা কি করছি এখানে, কখনো আমরা জোর করে তাকে নাস্তিক হতে বলছি, তাকে আস্তিক হতে বলছি, তাই না? এই যে বিরোধ, তাকে আমি সে তো ঈশ্বরের কাছে কি চাইছে? ঈশ্বরের কাছে সে জীবন জীবিকার সুখ সুবিধা সুরক্ষাই তো চাইছে। আমরা তাকে সেটা দিচ্ছি না। সেটা না দিয়ে আমরা বলছি তুমি আগে নিজেকে শোধরাও, নিজে আগে যুক্তিবাদী হও, নিজে আগে নাস্তিক হও, তাই না? তাকে আমরা অপোজিট জ্ঞান দিচ্ছি। আরে বাবা, তাকে সে যে ঈশ্বরের কাছে কি, ঈশ্বরকে বিশ্বাস কেন করছে, ঈশ্বরের কাছে কি চাইছে, আমরা সেই চাওয়া পাওয়ার বিষয়গুলোকে পূরণ করছি না। সেই দায়িত্বটা সমাজ নিচ্ছে না, রাষ্ট্র নিচ্ছে না, বরঞ্চ রাষ্ট্র তাকে মিস ইউজ করছে এইসব দিকে ধাক্কা দিয়ে, ঠেলে দিয়ে, তাই না? তুমি মন্দির, মসজিদ, গির্জা সব বানিয়ে দাও না, পাশাপাশি তুমি তাকে শিক্ষা, জীবিকা, সুখ সুবিধা, সুরক্ষার বন্দোবস্ত করে দাও। তা করলে আর ওটা বানাবে কেন? আমাদের দেখতে হবে যে এই যে কথা বললাম যে তুমি মন্দির মসজিদ বানিয়ে দাও, তার সঙ্গে এটা করো পাশাপাশি, না সে তো কোনো একটা উদ্দেশ্য নিয়ে দুটো একটা করবে। একটা উদ্দেশ্য সামগ্রিক উদ্দেশ্য নিয়ে করবে, সকলের জন্য সুখ সুবিধা, কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা সবকিছু দেবে, নয়তো লোককে কোনো কিছুর মোহের মধ্যে রেখে দেওয়ার জন্য আপনার গির্জা, মন্দির, গুরুদ্বার এসব করবে। হ্যাঁ, এবার এইখানে আরেকটা পয়েন্ট আসছে। এখানে আমরা ভাবছি যে নেতা মন্ত্রীরা, সরকার এটা ইচ্ছে করে করছে না। ইচ্ছা করে করছে না তা নয়। সেখানে যদি, যেমন আমি আপনি এই বিষয়টা বুঝতে পারছি, যদি আমি আপনি যদি সরকারে যাই, আমরা কি এটা সফল করতে পারবো? উদ্দেশ্যটা কেন পারবো না? পারবো না। আমরাও দেখবেন সেই করাপশনে ঢুকে যাব একদম। তার কারণ এখন আমরা যে সাংবিধানিক ব্যবস্থা বা সমাজ ব্যবস্থায় আছি, এই ব্যবস্থাটাই ত্রুটিপূর্ণ, গোড়া থেকেই ত্রুটিপূর্ণ। কারণ গোড়া থেকে এই জীবনযাপনের সুখ সুবিধা সুরক্ষার উদ্দেশ্য পূরণের জন্য ব্যবস্থাটা তৈরি করা হয়নি। তাহলে ব্যবস্থাটা আমাকে নির্মাণ করতে হবে, লিখতে হবে বা সাজাতে হবে বা পরিকাঠামো তৈরি করতে হবে সামগ্রিক মানব সমাজের শিক্ষা, জীবিকা, সুখ সুবিধা সুরক্ষার নিরিখে। এটাকে মূল উদ্দেশ্য রাখতে হবে। এটাকে মূল উদ্দেশ্য রাখলে দেখবেন তাহলে আর সমস্যাটা আসছে না। এটাকে মূল উদ্দেশ্য রেখে করা হয়নি। জাতপাত, এই যে নানা রকম সংরক্ষণ, এইসব দেওয়া হয়েছে। কেন? সারা দেশে একটা আইন, একটা ব্যবস্থা, একটা শিক্ষা ব্যবস্থা, একরকম সিস্টেম থাকতো সকলের জন্য, তাহলে সকলেই সমান সুযোগ সুবিধা পাবে। এই ব্যবস্থাটা থাকা উচিত ছিল। আমরা কি করেছি? শুরুতেই তো বিভাজন করে দিয়েছি, তাই না? সে জাতপাত সে টাইটেল কোনটা রাখবে না রাখবে, রাখুক না কেন, কিন্তু আমাদের মৌলিক যে জীবনযাপন যেটা চাইছে, জীবন যা চাইছে, সেই স্বার্থ পুনরায় একই কথা বারবার বলতে হচ্ছে, শিক্ষা, জীবিকা, সুখ সুবিধা সুরক্ষার বন্দোবস্ত সবার আগে হওয়া উচিত, এবং এইটাকে উদ্দেশ্য করে ব্যবস্থাটা নির্মাণ করা উচিত। এরা পারস্পরিক সম্পর্কযুক্ত। এই পারস্পরিক সম্পর্কটা আগে বুঝে নিতে হবে। আমার শিক্ষা কেন দরকার, তার সঙ্গে আমার কর্মসংস্থান কিভাবে আসবে, কর্মসংস্থান আনতে গেলে শিক্ষার সেখানে উপযোগিতা কি আছে, এর সঙ্গে আবার হচ্ছে শিক্ষা ব্যবস্থা, তার সঙ্গে আবার রাষ্ট্র ব্যবস্থা, মানে আমাদের সুরক্ষা ব্যবস্থা জড়িত আছে। এই সবইগুলো ইন্টারলিঙ্ক।
এক এক করে, মানে আমরা মূলত কয়েকটা ভাগে ভাগ করতে পারি প্রাথমিক ভাবে, কিন্তু পরবর্তীকালে দেখবো অনেক ভাগ আসবে আমাদের, হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো অনেকগুলো ভাগ আসবে। রাইট, ভেতরে তো শাখা পোশাখা আসবেই, যেমন অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে অনেকগুলো শাখা পোশাখা থাকবে, তাই না? যেমন যেমন সাংস্কৃতিক ব্যবস্থার মধ্যে বিভিন্ন ধর্ম আছে, বিভিন্ন সংস্কৃতি ভাষা আছে, সেগুলো আসবে, সেগুলো আসুক, এগুলো কোনো বিরোধ নয়। মূল যে জায়গাটা ধরুন, যে আমরা বললাম যে মূল যে জায়গাটা সেটা যদি ঠিক থাকে আমার অর্থনৈতিক সামাজিক সুখ সুবিধাগুলো, তাহলে কিন্তু আমরা যে ধর্মেরই হই না কেন, যে বর্ণেরই হই না কেন, আমাদের কোনো সমস্যা দেখা দেবে না। তখন দেখবেন এটা কোনো বাধা হয়ে আসছে না। কারণ এখন যেহেতু এখানে অর্থনৈতিক রাজনৈতিক সমস্যাগুলোই এত ত্রুটিপূর্ণ অবস্থায় আছে, ফলে আমরা পরস্পরকে শত্রু মনে করছি। হ্যাঁ, কেন আমি তো ওই যে সেই যে আমার অঙ্গীকারটা পাচ্ছি না, না আমার যে অঙ্গীকার, যে আমি আমার আমার কোনো বিপদ হলে আমি আমার পাশে, কিংবা আমার সরকার, কিংবা আমার দেশ সবার আগে বলবো দেশ, দেশ আমার পাশে আছে। একটা সরকার তো আমার দেশ নয়, সরকার দেশটাকে চালায় কিছু সময়ের জন্য, তো আমরা দেশ আর সরকারকে গুলিয়ে ফেলছি। তো দেশের কাজ হচ্ছে, আর সরকার আর রাজনৈতিক দলকে তো গুলিয়ে ফেলছি অবশ্যই। তো আমার পাশে কেউ নেই, আমার বিপদে নেই, তাহলে আমি আমার বিপদের জন্য আগে থেকে কিছু একটা ব্যবস্থা করে রাখি। সেইখানে আসছে করাপশন। আমার বিপদে আমার কি দরকার, কোন জিনিসটা আমাকে বিপদে সাহায্য করবে, প্রাথমিকভাবে টাকা। এই জন্য আমরা টাকার দিকে দৌড়চ্ছি। হ্যাঁ, কারণ এখন দেখুন, এখন যে সিস্টেমটা এখন দেশে চলছে, সেখানে সবকিছু টাকা দিয়েই হচ্ছে, টাকা দিয়েই করানো হচ্ছে, টাকা দিয়েই করতে হচ্ছে। ফলে ফলে একজন নেতা নেত্রী যখন সে ভোটে দাঁড়াচ্ছে, তাকে বিপুল টাকা খরচ না করলে সে জিততেই পারছে না। তাহলে সেই বিপুল টাকা তো আর সাদা পথে আসবে না, তাই না? কালো পথেই আসবে, এবং কালো পথে আনতে গেলে বহু কালো মানুষকে এখানে জড়াতে হবে, কারণ তারা তো এগুলো আয়োজন ব্যবস্থা করবে, তাই না? তাহলে তাহলে সে কিন্তু নিজেও দেখছে, কারণ মানুষ, আমরা বলি না মানুষকে বিবেকবান হতে হবে, নৈতিক আদর্শ হতে হবে, এগুলো মানুষ হারিয়ে ফেলছে। আসলে তা কিন্তু নয়, মানুষ কিন্তু এটা সজ্ঞানেই কিন্তু এই নেতিবাচক কাজগুলো করছে, সে জেনেই করছে। আমি যদি কাউকে হত্যা করি, আমি কি বুঝতে পারছি না হত্যা করলে মানুষটা মারা যাবে, প্রাণ ফিরে আসবে না, তার সংসারটা নষ্ট হবে, সেই মানুষটারও জীবনটা গেল। আমি তো দেখতেই, এটা দেখে শুনে বুঝেই তো করছি কাজটা। বা কাউকে আমি ঠকিয়ে দিচ্ছি, আমি কি জানি না ঠকালে তার ক্ষতি হচ্ছে? তা আমি যখন জেনে বুঝে কাজটা করছি, তাহলে তাকে আর আপনি কি নৈতিক আদর্শ আর মূল্যবোধ শেখাবেন বলুন? সে তো জেনেই করছে। এটা তো সেখানে যে লোকে বলছে, আমার কাছে এটা খুব আপত্তিকর লাগে, যে ঠিক মানে ন্যায় নীতি এটা হচ্ছে ডাইনামিক, মানে চেঞ্জ হয়, মানে পরিস্থিতি পরিবেশ অনুযায়ী চেঞ্জ হয়। আমি এটা মেনে নিতে পারি না। আমার মতে হচ্ছে ন্যায় নীতি সেটাই, যেটা যে ব্যবহারটা আমি করব সেটা ন্যায় নীতিবান তখনই হবে যখন আমি ওই ব্যবহারটা সকলের দ্বারা এক্সপেক্ট করব। একজন চোর চুরি করে সে ভাবছে আমি ন্যায় করছি, আমি আমার সংসার দেখছি। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি ন্যায় ওটাকে মানছো, ভালো কথা, তুমি তোমার সংসার দেখছো। এবার তুমি মনে করো সবাই তোমার মতোই একইভাবে তার সংসার দেখছে, সেই ব্যাপারটাকে তুমি মেনে নিতে পারবে? যদি মেনে নিতে পারো তাহলে তুমি ন্যায় পথে আছো, যদি মেনে নিতে না পারো তাহলে তুমি ন্যায় পথে নেই। এই আমার চিন্তা ভাবনা। এটা আপনি বলুন এই জায়গাটা কি অসুবিধা আছে? এই জায়গাটার অসুবিধাটা তো ওটাই আসছে না, সে ব্যক্তিগত স্বার্থের দিকটাই সে দেখবে, সে তো সিদ্ধান্ত সেটাই নেবে যেদিকে আমার ব্যক্তিগত স্বার্থ পূরণ হবে। আপনি তার থেকে এখন দেখুন যে চুরি করছে, তার সঙ্গে যদি আপনি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা কথা বলেন, বন্ধুত্ব করেন, তখন দেখবেন সেই মানুষটা কিন্তু ভেতর থেকে খুব ভালো মানুষ। দেখবেন সে বলবেন দেখবেন যে আমি তো এই পরিস্থিতির কারণে আমি এই পথে ঢুকে গেলাম। তখন দেখবেন যে সে কোন পরিবারে বড় হয়েছে, কোথায়, সেই নানান রকম যে বাহ্যিক পরিস্থিতিগুলো, সেগুলো তার জীবনের জন্য দায়ী। তাহলে সেগুলো আমরা পরিবর্তন করিনি, সমাজ তাকে সেই সুবিধাগুলো সুযোগগুলো দেয়নি, তাহলে সেই মানুষটাকে মূলত ভেতর থেকে কোনো দোষী আমি তাকে দেখবো না। সমাজ তাকে, আইন তাকে দোষী সাব্যস্ত করবে, কিন্তু আমরা যদি সামগ্রিক দিক থেকে দেখি, একটা দর্শনের দিক থেকে, জীবন দর্শনের দিক থেকে, যে মূল কারণটা কোথায়, তাহলে মূল কারণটা একটা শিশু, তার যা প্রাপ্য অধিকার সেখান থেকে সে বঞ্চিত হয়েছে, তাকে বঞ্চিত করা হয়েছে। তাই একবার নয়, মানে একজন লোক একবার বঞ্চিত হলে কিন্তু পাল্টায় না, বারবার বঞ্চিত হলে তখন সে পাল্টায়। ঠিক ঠিক। এই স্বাভাবিক মূল্যবোধ গুলো প্রতিটা শিশুকে বাবা মা শিখিয়েই দেয়, কোনটা ভালো মন্দ সেটা জেনেই সে বড় হচ্ছে। কিন্তু তারপর সে দেখছে যে মূল্যবোধ গুলো আমার পরিবার সমাজ আমাকে শিখিয়েছে, সেগুলো আমার বাস্তব জীবনে কাজে আসছে না। মানে আমাকে মিথ্যে কথা না বললে, প্রবঞ্চনা না করলে, কৌশল না করলে আমার
বাঁচাই সম্ভব না এই সমাজে। ফলে সে সেদিকে যাচ্ছে। তাহলে আমরা যদি এখন কথাগুলো গুটিয়ে নিই তাহলে এটাই যে সামগ্রিক সিদ্ধান্তে মানুষ তখনই আসবে যখন মানুষের ব্যক্তিগত স্বার্থগুলো কোনো একটা সিদ্ধান্তে পূরণ হবে, যে এই সিদ্ধান্তে এই সংগঠনের সঙ্গে গেলে বা এই মতটা যদি আমি মানি তাহলে আমারও ব্যক্তিগত স্বার্থ পূরণ হচ্ছে, আপনারও স্বার্থ পূরণ হচ্ছে। যদি উভয়ের স্বার্থ পূরণ হয় তবেই কিন্তু আমাদের হাত মিলবে। তাই জন্য এখন মানুষ কোনো দলকে বিশ্বাস করছে না, সেই দল দেখছে তার ধর্মকে, তার জাতিকে দেখছে, সে তার সংগঠনকে দেখছে। ফলে যে সামগ্রিক সিদ্ধান্তে আমরা পৌঁছাতে পারছি না, কারণ এরকম কোনো ব্যবস্থার রূপরেখা, কোনো ব্যবস্থার মডেল আমাদের কাছে নেই। এই কালচারটাই আমাদের কাছে নেই যে দেশে পর্যাপ্ত প্রাকৃতিক সম্পদ আছে, যেখানে প্রত্যেকটা মানুষের শিক্ষা, জীবিকা, সুখ সুবিধার বন্দোবস্ত করা সম্ভব, এবং এই কাজগুলো করার জন্য পর্যাপ্ত মানব সম্পদও আছে। মানে মানুষ কাজ চাইছে, কাজ খুঁজছে, তাই না? যোগ্য ব্যক্তিরও অভাব নেই, যোগ্য ব্যক্তিও রয়েছে, সে তার প্ল্যাটফর্ম পাচ্ছে না, কাজের সুযোগ পাচ্ছে না, তাই না? তাহলে অভাব তো কিছু নেই দেশে, অভাব রয়েছে এই ব্যবস্থাপনার নিরিখে। এই যে সিদ্ধান্তটা, যে দার্শনিক সিদ্ধান্ত বা এই যে মিনিং ক্রাইসিসের সিদ্ধান্তটাতে আমরা আসতে পারছি না। এই আলোচনাটা খুব জরুরি সারা দেশে, সমগ্র মানুষের কাছে। তখন দেখবেন এই সিদ্ধান্তে আসতে কারোর অসুবিধা হবে না, যদি এই সামগ্রিক দেশের মানুষ, সেটা ধর্ম, বর্ণ বা শ্রেণী নির্বিশেষে মানুষ যদি আলোচনাটা করে, এমন একটা সামগ্রিক যদি আমরা একটা কোনো সমাজ ব্যবস্থার রূপরেখা পাই, তাহলে দেখবেন সকলেই এটাতে একমত হবে, কারণ সকলের স্বার্থ এখানে পূরণ হচ্ছে, আবার দেশে কিছু অভাবও নেই। সেটা তো আপনি এই মুহূর্তে যথার্থ বলেছেন। তো আমার এই ব্যাপারে কথা আছে, এই ব্যাপারে একটা হচ্ছে যে আমরা কিন্তু সবকিছু কিন্তু মানে সায়েন্সের উপর বেস করেই করব। সায়েন্স ইন দ্য সেন্স বলতে চাইছি যে প্রত্যেকটা কাজ যে ঘটে তার পিছনে একটা কারণ থাকে, এটাই হচ্ছে সায়েন্স। যেমন মনে করুন যে আজকে যারা অনৈতিকভাবে মানে কিছু উপার্জন করার চেষ্টা করছে, তার তো একটা আপনি একটা পসিবল মানে কারণ ধরলেন যে সে হয়তো বঞ্চিত হয়েছে। এছাড়াও বঞ্চিত হয়নি এমন লোক আছে যারা মানে ইনবর্ন এরম ভাবেই তাদের মানসিকতা গড়ে উঠেছে, এটাও আছে। এদেরকেও আমার কিন্তু কনসিডার করতে হবে, সবাইকে সামগ্রিক অর্থে ধরে নিলে চলবে না। আমি বুঝে গিয়েছি, এখানে আমি বলি এখন। সেটা হচ্ছে, দেখুন আমরা এমন একটা মধ্যবর্তী জায়গায় আছি, আমরা এতদিন যা এক্সপিরিয়েন্স করে এসেছি, যা দেখে এসেছি, এটা একটা বিশ্বাস আমাদের মাথায় গেঁথে আছে যে না, আপনি যেটা বলছেন এরকম হতেই পারে না সমাজ, কারণ সে আজীবন এরকম নেগেটিভ সমাজই দেখে এসেছে, তাই না? ফলে এটা তো একদিনে হয়ে যাবে, ব্যাপারটা একদিনে হবে না। এটা একটা কালচার, এই কালচারটাকে ছড়াতে হবে মানুষের মুখে মুখে, সমাজ মাধ্যমে, আলোচনায়, ভিডিওতে, নিউজ পেপারে, সব সমগ্র জায়গায় ছড়া। এটা নতুন একটা কালচারের কথা বলছি আমরা, নতুন একটা সমাজ ব্যবস্থার কথাই বলছি, ধরতে পারেন, তাই না? যে কালচারটা এখন সমাজে নেই, তাই নতুন কিছু তো নেই, নতুন কিছু আগে থাকবে কি করে? আমরা এখন যে কথাগুলো বলছি তো নতুন কথা বলছি, তাই না? অনেকেই এটা শুরুতে শুনে এটাকে একদম উড়িয়ে দিতে পারে, তাই না? যখন প্রচুর পরিমাণে আলোচনাটা হবে তখন মানুষ বুঝবে, আচ্ছা নতুন একটা সমাজের কথা হচ্ছে, শুনি তো দেখি কি বলছে। বা তার যখন কেউ পরিচিত কোনো মানুষ বলবে এই কথাটা, সে কোনো খবর পাবে, আচ্ছা তোমাকে তো অমুক জায়গায় দেখলাম, এটা কি কথা বলছিলে বলুন তো, বা আপনাকে তো দেখলাম একটা ইউটিউব চ্যানেলে, বা আপনাকে দেখলাম একটা টিভি চ্যানেলে কথা বলছেন, বলুন তো এটা কি, আপনার কাগজে একটা ছবি দেখলাম, কি বলছেন। যখন এই আলোচনাটা এতটাই সামাজিক স্তরে ছড়াবে, তখন মানুষ মনে করবে এটা আমাদের জন্যই, আমাদেরই ব্যবস্থা। প্রতিটা মানুষ যখন জানবে যে এটা প্রত্যেকটা মানুষের স্বার্থের জন্য এই ব্যবস্থার কথাটা বলা হচ্ছে, তখন সে আগ্রহী হবে, নাহলে আগ্রহী হবে না। হ্যাঁ, এইটা তখন যে লোকে তো সত্যি কথা বেনিফিট মানে স্বার্থ, তার যখন দেখবে বেনিফিট মানে সোজা কথা বলে ফায়দা, তো যখন সে দেখবে আমার বেনিফিট আছে তখনই সেই এর দিকে আকৃষ্ট হবে। অবশ্যই সামগ্রিক উন্নতিতে বেনিফিট সকলের আছে, কিন্তু মানুষের আরেকটা ক্যারেক্টার দেখতে হবে। না, আমি সেখানে যাওয়ার আগে আমি আমার কথাটা সেকেন্ড পার্টটা রয়ে গেছে, যেটা আপনি প্রশ্নটা করেছিলেন, যে এই বিষয়টা একদিনে হবে না, যে মানুষ এখন যে এক্সপিরিয়েন্সটা করে আসছে সেটা সে বিশ্বাস গেঁথে থাকবে। হ্যাঁ, ধরুন আজকে যারা শিশু রয়েছে, সেই শিশুগুলোকে যদি আমরা যে সমাজ ব্যবস্থার শিক্ষার কথাটা বলছি যাদের দেয়া যায়, তারা কিন্তু 20 বছর পরে তৈরি হয়ে যাবে। এবার যারা মধ্যবর্তী জায়গায় আছে তাদেরও কোর্স থাকবে, তাদেরও কোচিং ট্রেনিং থাকবে, তাদেরও নানা রকম তাদের শিক্ষার জায়গা থাকবে। এই যে কালচারটা যদি আমরা
সমস্ত স্তরের মানুষের জন্য এরকম করতে পারি, এরকম কোন ইনস্টিটিউট তৈরি হয়ে গেল ধরুন সব রাজ্যে সব জেলায়, আমি একটা কথা বলছি, বা ইউটিউব চ্যানেলে এরকম করে ট্রেনিং কোচিং গুলো হচ্ছে, মানুষ সেগুলো শুনছে, আপনি সেখানে মিটিং এ যেতেও পারেন, যে কোনো বয়সের জন্য যদি এরকম করা যায়, এই যে শিক্ষার এই যে সচেতনতার বিষয়টা, তাহলে ধাপে ধাপে দেখা যাবে আমরা 1 2 3 4 5 7 10 বছর পরে দেখুন সমাজটা চেঞ্জ হয়ে যাবে। এইটা বলার। আর শিক্ষাই তো মূল বিষয়। ব্যাস, সেই শিক্ষার কালচারটা যদি আমরা তৈরি করতে পারি। এটাই হচ্ছে ভিত্তি, এটাই ভিত্তি। শিক্ষাটাকে একেবারে মানে কি বলবো, মানে আনবায়াসড মানে কোনো পক্ষপাতিত্বহীন একটা শিক্ষা দিতে হবে আমাকে। প্রথম হচ্ছে পক্ষপাতমূলক শিক্ষা ব্যবস্থা থেকে দূর করতে হবে। আর একটা কথা হচ্ছে, আর কিছু কথার মধ্যে হচ্ছে, আমার মনে হয় ধর্মটাকে ঘরের মধ্যে মানে ঢুকিয়ে দেওয়াটাই বেটার। আমাদের উদ্দেশ্য থাকা উচিত, ধর্ম যে কোনো ধর্ম করো, যে কোনো বিশ্বাস রাখো, সেটা ঘরের মধ্যে থাকো। তোমার বিশেষ ব্যক্তিগত বিশ্বাস তুমি লোকের উপর চাপিয়ে দিতে পারো না। একদম ঠিক। এটা তো আমাদের দেশে, অ্যাকচুয়ালি আমাদের দেশে এই এই আইনের বিধানটা আছে যে ধর্ম কাউকে চাপিয়ে দেওয়া যাবে না, কারোর উপর কোন রকম ডিস্টার্বও করা যাবে না, কিন্তু এই যে সেটা পালন করতে পারেনি রাষ্ট্র। কিন্তু এটাকে যদি সমাজ যদি বলে যে প্রত্যেকটা ধর্মের মানুষের, যারা ধর্মের মাথায় আছেন, তারা যদি আলোচনা করেন, এগুলো যে সামগ্রিক দিক থেকে সিদ্ধান্ত নেন যে না কোনো রাস্তাঘাটে কোনো কোথাও কোনো এই ধরনের আয়োজন করা যাবে না, তার জন্য বিশেষ অঞ্চল বিশেষ জায়গা থাকবে, সেখানে ধর্মীয় অনুষ্ঠান যারা পছন্দ করে তারা গিয়ে পালন করুক। কিন্তু এই যে সমাজের মধ্যে বা রাস্তায় বা কোনো অফিস বা এই যে আমরা যারা যেখানে বসবাস করি, সেখানে সবারই অসুবিধা হয় এগুলো নানা রকম কার্যকলাপ। নির্দিষ্ট জায়গা থাকবে, সেখানে যাদের পছন্দ হবে তারা সেখানে গিয়ে পালন করুক, ব্যাস। আর এটাও ধাপে ধাপে এই বিষয়গুলো মানুষ বুঝবে, শিক্ষার মাধ্যমেই বুঝবে। কোন ধর্মে কি আছে, ধর্মের উদ্দেশ্য কি, ধর্ম কেন পালন করছে, ঈশ্বর কি, কোন ধর্মের ঈশ্বর কি কথা বলেছেন, কোন ধর্মগ্রন্থে কি আছে, এগুলো বাচ্চারা যদি একটা সমান্তরাল এবং কম্পারেটিভ স্টাডি তারা পায়, তাহলে এই বিষয়গুলো আরো স্পষ্ট হয়ে যাবে। সে তুমি আলোচনা করো, তোমার সাবজেক্ট স্টাডি হতে পারে, সবকিছু হতে পারে। এই সংঘাতে যা বর্তমান যা আছে তাকে আমি অস্বীকার করছি না, ঠিক আছে? সেটা যেন আমার কোনো বিঘ্ন বাধার সৃষ্টি না করে, সেটাই হচ্ছে ব্যাপার। মানুষ ধর্ম পালন করে, মানুষ ধর্মীয় আদর্শ কিংবা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়, ঠিক কথা, সবকিছুই বাস্তব। কিন্তু সেটা কোনটা আমার মানবিক স্বার্থে আঘাত করছে, হ্যাঁ, কারণ এখন দেখুন, এখন তো ধর্মগুলো তো এখন সব মানে ধর্ম আর রাজনীতি মিলেমিশে কাজগুলো হচ্ছে, ফলে সেখানে ধর্ম আর ব্যক্তিগত থাকছে না কারোর কাছেই, তাই না? কারণ এটাকে কন্ট্রোল করছে কেউ না কেউ, আপনাকে ওই ধর্মটা পালন করতে হবে, এটা পালন করতে হবে, এখানে আসতে হবে, এই অনুষ্ঠানে আসতে হবে, এই রাজনৈতিক প্রোগ্রামে আসতে হবে, এই যে ডিকটেট করছে, এটা হওয়া উচিত ছিল না ধর্মের ক্ষেত্রে। এটাও দেখতে হবে কেন উচিত ছিল না, আর কেন এটা তো আপনার নৈতিকভাবে উচিত ছিল না, আর কেন হচ্ছে বাস্তবিকভাবে কেন হচ্ছে, এর পেছনে অনেক কারণ আছে। হ্যাঁ, আমরা তো জানি সেই কারণগুলো, যে রাষ্ট্র, সেইগুলো সবাইকে জানাতে হবে, সবাই আমাদের আলোচনা করা উচিত। ধরুন আপনি একটা নতুন একটা সংস্থা তৈরি করার কথা যদি ভেবে থাকেন, যারা অবশ্য আপনার এক্সিস্টিং আছেই হয়তো, তো আমি জানি না সেই নাম সংস্থা, কিন্তু মানসিকতাটা আমার এটাই ছিল। আমি অনেক খুঁজেছি, অনেকের সঙ্গে কানেক্ট করার চেষ্টা করেছি, কিন্তু হয়েছে এই যেমন মেলবন্ধনের সঙ্গে কানেক্ট হয়েছে, কিন্তু বেসিক দিকে এই যে আমার কনসেপ্টটা কেউই নিতে চায়নি। আমি বলেছিলাম যে এই যে ওভার কাণ্ডের পর থেকে আমাদের একটা উদ্যোগ নেওয়া উচিত, সমস্ত মানে যারা দেখুন, আপনি যেমন বললেন উচ্চবিত্ত আছে, মধ্যবিত্ত, নিম্ন, সকলের মধ্যে মানসিকতার যে বিস্তার, সব রকমের মানসিকতার বিস্তার সমানভাবেই আছে, মোটামুটি সমানভাবেই আছে। নিকৃষ্ট মানসিকতা, উদার মানসিকতা, মধ্যম মানসিকতা, সব গোষ্ঠীর মধ্যেই সমানভাবে আছে। এরকম উদার মানসিকতা সম্পন্ন প্রত্যেকটা গোষ্ঠী থেকে, মানে প্রত্যেকটা স্তর থেকে, সমাজের সমস্ত স্তর থেকে নিয়ে একটা আমরা ফোরাম তৈরি করার কথা বলেছিলাম। যে এই ফোরামটা কি করবে, যে এই সমস্ত সামাজিক গতিবিধি নজর রাখবে, তার পর্যালোচনা করবে, তার সমাধানের ব্যবস্থা করবে, এবং সরকারের সঙ্গে যোগাযোগ রাখবে, অবশ্যই রাখবে, সে যে কোনো সরকার হোক, যে আপনার এটা করা উচিত, এটা আপনি করলে বেটার, এটা করলে ক্ষতি হচ্ছে সমাজের জন্য, ঠিক আছে? আমি বলবো না একেবারে অ্যাগ্রেসিভলি তার বিরোধিতা করা, লেজিটিমেট ওয়েতে এর জন্য ব্যবস্থা নেওয়া। তো সেরকম একটা কথা বলেছিলাম। ঠিক, আপনার এই কথাটা আমি সহমত করছি এবং আমি আপনার সঙ্গে আছি। এই বিষয়ে আমরা সারা দেশে কাজও করছি। আমাদের একটি সংগঠন আছে, সেটা নাম হচ্ছে ইউনিভার্সাল লাইফ ম্যানেজমেন্ট। ইউনিভার্সাল লাইফ ম্যানেজমেন্ট।
ম্যানেজমেন্ট। সেখানে রাজনৈতিক, অর্থনৈতিক, শিক্ষা, কর্মসংস্থান এবং পারিবারিক, সাংস্কৃতিক এবং জীবন দর্শন এই সমস্ত বিষয়গুলো সম্মিলিত আছে। একটা নতুন সমাজ ব্যবস্থার প্রস্তাবনা আমরা রেখেছি, তার বইপত্র আছে বিভিন্ন ভাষায়, ইংরেজি, বাংলা, হিন্দি, রাশিয়ান, পাঞ্জাবি, বিভিন্ন ভাষায় বইপত্র রয়েছে। এবং বাংলা ভাষার কাজগুলো আমি দেখাশোনা করি, আমি অনেকগুলো বই অনুবাদ করেছি এবং এই বিষয়ে বহু আর্টিকেল আছে, অনেক ভিডিও আছে, আমাদের ইউটিউব চ্যানেল আছে, ইউএলএম হিন্দি, ইউএলএম বাংলা, ইউএলএম ইংলিশ, এরকম বিভিন্ন ভাষায় দেশে চ্যানেল আছে। আমাদের সামগ্রিক একটা ভলান্টিয়াররা এই বিষয়ে কাজ করছে, আলোচনা করছে। আপনাকে স্বাগত। আমরা এই বিষয়ে আরো আলোচনা করব, আরো এই বিষয়ে গভীরে ঢুকবো বিভিন্ন টপিক নিয়ে। তাহলে আমি এই ফোনটা রেকর্ডিং করেছি, এই কলটাও ইউটিউব চ্যানেলে যাবে, যেটা অনেকেই শুনলে এটা বহু মানুষের কাজে আসবে। আপনারা কি, আমি যেটা বলেছিলাম যে যে এফেক্টিভ অ্যান্ড এফিশিয়েন্ট রিসোর্স ইউটিলাইজেশন, তার জন্য যে একটা রিসোর্স ইনফ্রাস্ট্রাকচার সমস্ত লেভেলে করা উচিত, এইটা নিয়ে ভেবেছেন কিছু? হ্যাঁ, এটা নিয়ে ভেবেছি। এটা নিয়ে আমরা পরে এক সময় আবার আলোচনা করবো একটা টপিক। যদি ভাবেন, আজকে নয়, আমি বলছি যদি ভাবেন, তো আমাকে, আমার ব্যক্তিগত ইচ্ছা প্রকাশ করছি যে আপনার কাছে, যে আপনি আমাকে এর মধ্যে রাখতে পারেন। হ্যাঁ, কারণ আমি এটা নিয়ে অনেক ভেবেছি, হয়তো আমার ভাবনাটা পর্যাপ্ত নয়, আরো অনেক ইনফরমেশন দরকার আছে, তো আমি এটা নিয়ে কাজ করতে ইচ্ছুক। না না, বেশ, আপনি এই বিষয়ে আগ্রহী এবং এই বিষয়টি নিয়ে আপনি অলরেডি কাজ করেছেন, এটাই তো বড় বিষয়। এটাই আপনার আমি এটা নিয়ে ভেবেছি, চেষ্টা করেছি কাজ করার। বেশ, আপনি যে ভেবেছেন, আপনি ভেবেছেন, কোনো না কোনো একটা প্ল্যানিং আপনি করে রেখেছেন বা কিছু না কিছু লিখেও রেখেছেন, তো এটাই যথেষ্ট। আপনি বাকি কিছু আপনি আরো এগোতে পারবেন যদি আরো সঠিক মানুষজন পান। এই বিষয়ে আমাদের কাছেও এই বিষয়ে মানুষজন আছে এবং আমরা এগুলো নিয়ে আলোচনা করছি। এই বিষয়ে আমাদের ভিডিও আছে, লেখাও আছে, আর বই আছে। আর বইয়ের আমাদের সমস্ত ভাষারই বইগুলোর পিডিএফ ফ্রি আছে সকলের জন্যই। তো আপনি চাইলে আপনার মোবাইল নাম্বারে আমি পিডিএফ কপি পাঠিয়ে দেবো। আচ্ছা, আমার না হোয়াটসঅ্যাপ নেই, আমার এটা হচ্ছে কিপ্যাড ফোন, আমার কোনো স্মার্টফোন নেই। আমাদের বই অ্যামাজন ফ্লিপকার্টও আছে, সেখান থেকে আপনি অর্ডার করে পড়তে পারেন। তো আপনি ইউটিউবটা কি বলেন? আমি কম্পিউটারে ইউটিউব দেখতে পারি। হ্যাঁ, ইউটিউবটা হচ্ছে, তাহলে আপনাকে কম্পিউটারে মেইল করে পাঠিয়ে দেবো, ইমেলে। কম্পিউটারে আমি আপনার এই নাম্বারে করতে পারেন, হোয়াটসঅ্যাপ আছে, কিন্তু ওটা না বেশিক্ষণ থাকে না, আমি দেখে নেবো ওখানে, ঠিক আছে? ওটা আবার চলে যায়। আপনি যদি আমাকে ইমেল আইডিটা পাঠিয়ে দেন, তাহলে আপনাকে ইমেল করে দেবো, আপনি সেখান থেকে ডাউনলোড করে কম্পিউটারে রাখতে পারবেন বইটা। ঠিক আছে, আমি এক্ষুনি বাড়ি দিচ্ছি আপনাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর বলছি ইউএলএম না, ইউনিভার্সাল, আমি আপনাকে মোবাইলে লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি। ইউএলএম বাংলা, ইউএলএম হিন্দি, এরকম। ইউনিভার্সাল লাইফ ম্যানেজমেন্ট, ইউএলএম। খুব ভালো, খুব ভালো। ওকে দাদা, এখন আপাতত এটুকুই থাক, আমরা পরে আরো অন্য বিষয় নিয়ে কথা বলবো। ধন্যবাদ। ওকে, ধন্যবাদ।